হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমরা তো কাল রাত্রিরে অসাধারণ অরোরাল ডিসপ্লে দেখলাম। দারুণ। আপনারাও নিশ্চয়ই দেখেছেন আমাদের প্রিভিয়াস এপিসোডে। মানে মেসমেরাইজিং একেবারে। তো আজকে সকালে আমাদের আবার রোভানিমি ছেড়ে হেলসিঙ্কি যাওয়ার পালা। তো আমরা এখন হোটেল থেকে বেরিয়ে একটু আশপাশটা এক্সপ্লোর করছি। আর আমাদের এখান থেকে বিকেল 6টায় আবার সেই সান্টা ক্লজ এক্সপ্রেস ধরে হেলসিঙ্কি যাওয়ার কথা। তো এবারে একটা ডিফারেন্ট টাইপ অফ সিট আমরা পেয়েছি। এটা হচ্ছে স্লিপার। হ্যাঁ, তো স্লিপার তারও আমরা রিভিউ দিতে থাকবো। আর আমাদের সাথে চলুন রোভানেভি একটু এক্সপ্লোর করা যাক। রোভানেভি এমনিতে কিন্তু খুবই ছোট্ট শহর। মোটামুটি পায়ে হেঁটেই পুরো শহরটাকে একদিনই দেখা যায়। আর পায়ে হেঁটে না গেলে বাসে করেও যাওয়া যায়, যেটি রোভানেভির একমাত্র পাবলিক ট্রান্সপোর্ট। সামারে বা উইন্টারে এলে এখানে প্রচুর হাইকিং ট্রেলসও আছে। আর শহর থেকে একটু বাইরে বেরোলে এখানে আরও অনেক অ্যাক্টিভিটিস করা যায়। যেহেতু এটাই আমাদের লাস্ট দিন রোভানেভিতে, তাই আজকে আমরা পায়ে হেঁটেই রোভানেভি এক্সপ্লোর করছি। এই ব্রিজটি হলো রোভানেভির অন্যতম আকর্ষণ। এবার এটির নাম হলো ল্যাম্বারজ্যাক ক্যান্ডেল ব্রিজ। রোভানেভি নাকি খুবই নতুন শহর, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় পুরোটাই নাকি ডিস্ট্রয় হয়ে গিয়েছিল এবং তারপরে অ্যালভার অ্যাল্টো নামে একজন এটিকে আবার রিবিল্ড করেন এবং তিনি এই শহরের নাম দেয় রেনডিয়ার অ্যান্টলার প্ল্যান। অর্থাৎ যদি ওপর থেকে এই শহরটিকে দেখা হয় তাহলে এটি নাকি রেনডিয়ারের যে মাথা এবং তার যে শিং, যাকে অ্যান্টলার বলে, সেটা রিপ্রেজেন্ট করে। রোভানেভি থেকে আরও একটি ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি করা যায়, যেটার নাম হলো আইস ব্রেকার ক্রুজ। তো আপনি যখন এখানে যাবেন আপনাকে একটি স্পেশাল টাইপ অফ জাহাজে চড়ানো হবে এবং সেটি আর্কটিক ওশনে পুরো বরফ কাটতে কাটতে এগোবে। এছাড়াও রোভানেভিতে প্রায় 12,000 রেনডিয়ার থাকে। তো সেরকম একটি ফার্মেও আপনি ভিজিট করতে পারেন, যেখানে ওরা ওদেরকে ফিড করায়, পেট করায় এবং অলসো স্নো মোবাইল ওখানে চালাতে পারেন। কিন্তু অবশ্যই লাস্টেরটার জন্য শীতকালে আসতে হবে। এছাড়াও ফিনল্যান্ডে সনা কিন্তু ভীষণ ফেমাস, পার্টিকুলারলি ফিনিশ সনা বা স্মোক সনা যেটাকে বলা হয়। এর ধরন হচ্ছে আপনি ফার্স্টে একটি সনার মধ্যে বা স্মোক রুমের মধ্যে গিয়ে প্রচণ্ড শরীরের ঘাম ঝরিয়ে তারপরে একদম ঠান্ডা বা বরফের মধ্যে গিয়ে স্নান করা। ফিনল্যান্ডে এটি প্রায় 4,000 বছরের একটি ট্রেডিশন এবং এটাকে 2014 সালে ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ লিস্ট হিসেবেও গণনা করেছে। এছাড়াও রোভানেভিতে প্রচুর হাইকিং হয়, যেমন কারাওমা ওয়াটারফলস বলে একটি ফ্রোজেন ওয়াটারফল থাকে, যেখানে শীতকালে পুরো ওয়াটারফলটা জমে যায় এবং সেখানে হাইকিংয়ের সময়ও অসাধারণ দেখতে লাগে। আনফর্চুনেটলি এখানে কোনো লোকাল ট্রান্সপোর্ট যায় না, তাই যদি আপনারা এরকম অফবিট জায়গায় যেতে চান তাহলে অবশ্যই গেটিও গাইড বা ভায়াটার বা এরকম কোনো থার্ড পার্টি সোর্সের থেকে একটি 1 ডে ট্রিপ আপনাদের নিতে হবে। তাছাড়াও রোভানেভিতে যদি জু বা ওয়াইল্ড লাইফ পার্কে যেতে চান, এখানে রানুয়া বলে একটি ওয়াইল্ড লাইফ পার্ক আছে, যেখানে ফিনল্যান্ডস ওনলি পোলার বেয়ার অ্যান্ড 50 আদার আর্কটিক অ্যান্ড নর্দার্ন অ্যানিমাল স্পিসিসও রাখা আছে। কিন্তু আগেন এখানে লোকাল ট্রান্সপোর্টে যাওয়া সম্ভব না, তাই যেতে চাইলে আপনাদের ওরকমই কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে 1 ডে ট্রিপ বুক করতে হবে। আর নেচার ছাড়া যদি আপনারা কোনো শপিং এক্সপিরিয়েন্স করতে চান রোভানেভিতে, তাহলে কিন্তু প্রচুর মলস পাবেন রোভানেভির সেন্টারে। এছাড়া রোভানেভি কিন্তু খুবই ছোট্ট শহর। তাদের নিজেদের একটি ক্যাথিড্রাল আছে, যেটি 1950 সালে বানানো হয়েছিল এবং সেটি প্রায় প্রতিদিনই সকাল 9টা থেকে রাত 9টা অবধি খোলা থাকে। চার্চটির মধ্যে একটি বিশাল বড় ফ্রেস্কো করা আছে এবং যেটির নাম হলো সোর্স অফ লাইফ। আমরা যেদিন এই ডে ট্যুর করছিলাম রোভানেভির, সেদিন ওয়েদারও ভীষণ ভালো ছিল, আকাশে এক ফোঁটাও মেঘ ছিল না, আর যার জন্য এই যে অটম কালার্সগুলো ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এই টাইমটা রোভানেভিতে একটু অফ বিট টাইম, কারণ যেহেতু সান্টা ক্লজ এখানে ফেমাস, তাই জন্য সবাই হয় ক্রিসমাস হলিডে বা বরফ পড়া শুরু করলে তখনই লোকে রোভানেভি আসে। কিন্তু আবার নর্দার্ন লাইটস দেখার জন্য এই সেপ্টেম্বর থেকে অক্টোবরই সবচেয়ে ভালো সময়। আর তাই জন্য হোটেলস অ্যান্ড ট্যুরসের দামগুলো কিন্তু রিজনেবল থাকে।
যদিও আমরা হেলসিঙ্কি থেকে ট্রেনে রোভানিভিতে এসেছি, এখানে কিন্তু ডাইরেক্ট ফ্লাইটও আসে হেলসিঙ্কি থেকে। কিন্তু ইউরোপের যে অন্য অন্য শহর, সেখান থেকে রোভানিভির ডাইরেক্ট ফ্লাইট কিন্তু শুরু হয় নভেম্বর। তার আগে হেলসিঙ্কি অবধি আসতে হয় যে কোনো শহর থেকেই, এবং তারপরে ট্রেনে বা ফ্লাইটে রোভানিভিতে আসতে হয়। ক্যাথিড্রাল ছাড়াও রোভানিভিতে একটি পার্ক আছে যার নাম হচ্ছে অ্যাংরি বার্ডস পার্ক। তো অ্যাংরি বার্ডসের যে অ্যানিমেটেড ক্যারেক্টার্সগুলো আছে, তো সেই সব দিয়েই এই পার্কটি বানানো। বাচ্চারা এলে এখানে কিন্তু খুবই মজা পাবে। নর্মাল পার্কের সুইং বা স্লাইডসের থেকেও এখানে দেখলাম যে স্কিং একটি রুট রয়েছে। তো যেহেতু বছরের অনেকটা সময় এখানে বরফ পড়ে থাকে, তাই বাচ্চারা এখানে স্কিং শিখতে আসে। রোভানিভি শহর কিন্তু একদমই বড় না, তাই পায়ে হেঁটেই এই সব কিছুই কভার করা যায় একদিনেই। এছাড়া আর তেমন কিছু দেখার নেই রোভানিভি শহরের মধ্যে। আর গুগল ম্যাপসও কিন্তু এখানে সেরকম করে চলে না। আপনাকে হাঁটার পথ বা ড্রাইভিং পথ নিশ্চয়ই বলে দিতে পারে গুগল ম্যাপসে, কিন্তু যদি লোকাল বাস টাইমিংস জানতে চান, তাহলে কিন্তু এদের এখানে যে স্পেশালাইজড অ্যাপ আছে, যেটির ব্যাপারে আমরা আমাদের আগের ব্লগে বলেছি, তো সেটি ডাউনলোড করা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। আর রোভানিভিতে কিন্তু সব জায়গায় ওয়াইফাই অ্যাভেলেবেল না। যেমন কিছু কিছু শহরে থাকে যে বাসে ট্রামে ওয়াইফাই এনেবল থাকে, কিন্তু এখানে কিন্তু সেরকম নয়। তাই আপনারা যখন আসবেন, একটি যদি অনলাইন বা ই সিম ভরিয়ে নেন, যেটি খুবই কম দামে পাওয়া যায়, সেটি কিন্তু অনেক হ্যান্ডি আসে। যাকে আমাদের রোভানিভি শহর এক্সপ্লোর করা মোটামুটি শেষ। এবার আমরা লাঞ্চ করে বেরিয়ে যাব আবার হেলসিঙ্কির দিকে। আবার আমাদের সান্টাক্লজ এক্সপ্রেস ছিল বিকেল 5টা নাগাদ। আর আমাদের যে 1000 ইউরোজে ফিনল্যান্ড ঘোরার যে চ্যালেঞ্জটা ছিল, সেটা কিন্তু আমরা এখনও কন্টিনিউ করছি, এবং তার জন্য আমাদের স্ক্রিনের ডান দিকে আপনারা দেখতে পাবেন আমাদের আপডেটসগুলো। তো এখন আমরা প্রায় রোভানিয়েভি স্টেশনের কাছে এসে গেছি। এই রোভানিয়েভি স্টেশন থেকেই আমাদের সান্টাক্লজ এক্সপ্রেস। আরেকটা কথা বলে রাখি, এখানে এই যে সান্টাক্লজ এক্সপ্রেস, এখানে কিন্তু একটি খুবই সুবিধাজনক জিনিস, যে আপনার ট্রেন যদি 1 ঘন্টার উপরে লেট হয়, তাহলে খানিকটা টিকিটের প্রাইস ওরা আপনাকে রিফান্ড করে দেয়। ওদের কিছু রুলস আছে, যেমনি 1 ঘন্টার ওপর ডিলে হলে 25% অফ দ্য প্রাইস, 2 ঘন্টার ওপর ডিলে হলে 50%, এরকমভাবে রিফান্ড করে। তো আমরা যখন এসেছিলাম, আমাদের লাইনে একটা ইলেকট্রিক ফল্টের জন্য ট্রেনটি 2 ঘন্টা লেট ছিল। তাতে আমাদের কিছু অসুবিধা হয়নি, কারণ আমাদের পৌঁছানোর কথা ছিল সকাল 7টায়, সেখানে আমরা পৌঁছেছিলাম 9টায়। কিন্তু সেই কম্পেনসেশনের জন্য ক্লেম করাতে ওরা নেক্সট দিনই আমাদের 50% অফ আর টোটাল টিকিট প্রাইস তখনই রিইম্বার্স করে দেয়। আর সেই জন্য ফিনল্যান্ডের যে ট্রেন আছে, নট অনলি সান্টাক্লজ এক্সপ্রেস বাট এমনি লোকাল ট্রেনও কিন্তু ভীষণ পাংচুয়াল। আমাদের 108 এইদিকে এরকম সব ছোট ছোট ক্যাবিন। আমাদেরও এরকম সিস্টেম হবে, 2 জনের ক্যাবিন, তাই এরকম সেট আপ, স্লিপার ক্যাবিন। তো আমরা 108-এ দেখি যাই। আমাদের কেবিন, আমাদের একটা ছোট্ট জল দিয়েছে। তার আগে কেবিনের লাইট জ্বলছে, লাইট জ্বলেছে। লাইট খুব একটা বেশি না, অ্যাটলিস্ট এখানে যা দেখছি, বাট বেশ কমফোর্টেবল মনে হচ্ছে। কেবিনগুলো কিন্তু খুবই সুন্দর ছিল।
এখানে থার্মোস্ট্যাট ছিল কেবিনের টেম্পারেচার কন্ট্রোল করার জন্য। তাছাড়াও ছিল সিকিউরিটি কার্ড। তো আপনারা যখন বাইরে যাবেন এই সিকিউরিটি কার্ড না নিয়ে গেলে কেবিন বন্ধ হয়ে যাবে এবং তারপরে আর খোলা যাবে না ওদের অ্যাটেন্ডেন্ট ছাড়া। এছাড়াও আমাদের দুজনকে সেপারেটলি দুটো ওয়াটার বটল দিয়েছিল, আর প্রত্যেকটি বেডের সাইডে চার্জার অ্যান্ড অ্যালার্ম ক্লক ছিল। তো আপনারা যে স্টপেই নামবেন সেটা যখনই আসবেন সেখানে আপনারা কিন্তু অ্যালার্ম সেট করতে পারেন। বাকি স্টোরেজের জন্য অনেক জায়গা ছিল, যেমন জ্যাকেট হ্যাঙ্গার্স ছিল যেগুলো খুবই হ্যান্ডি, এবং তাছাড়াও কেবিনের মধ্যেই একটি ছোট্ট ওয়াশ বেসিন ছিল, আর ছিল প্রচুর প্লাস্টিক কাপস আর দুটো হ্যান্ড সোপ। এবং কেবিনগুলো যথেষ্ট কমফোর্টেবল ছিল, তো টেম্পারেচার একদমই পারফেক্ট ছিল, এবং খাটগুলো মানে যে বার্থগুলো আছে ট্রেনের সেগুলোও যথেষ্ট স্পেশিয়াস ছিল। আর আপনারা যদি রেস্টুরেন্ট কার্ট থেকে কিছু সার্ভিস করতে চান, মানে ওরা একদম আপনাদের কূপে এসে খাবার দিয়ে যাবে, সেই সার্ভিসও কিন্তু এই স্লিপার ক্লাসে অ্যাভেলেবেল আছে, যেটা আমরা যখন এসছিলাম কম্পার্টমেন্টে বুক করে তখন সেটা অ্যাভেলেবেল ছিল না। রোভানিমি থেকে হেলসিঙ্কি ফেরার সময় এই যে স্লিপার ক্লাসে আমাদের টোটাল কস্ট পড়েছিল দুজনের 90 ইউরোস। তো 13 ঘন্টার জার্নি যে কি করে কেটে গেল আমরা বুঝতেই পারিনি, এত কমফোর্টেবল ছিল, অ্যান্ড হাইলি রেকমেন্ডেড ফ্রম আওয়ার সাইড যদি আপনারা সান্টা ক্লজ এক্সপ্রেস নিচ্ছেন। এবং হেলসিঙ্কি পৌঁছানোর পরেই সেদিনেই আমাদের ছিল ফ্লাইট টু ব্রাসেলস। তো হেলসিঙ্কি সেন্ট্রাল থেকেই আমরা আবার ট্রেন ধরে এয়ারপোর্টে চলে এসেছিলাম ডাইরেক্টলি, যেমনভাবে আমরা গিয়েছিলাম। আর একটাই কথা বলি যে ফিনল্যান্ড যদিও খুব এক্সপেন্সিভ, কিন্তু উইদিন 1000 ইউরোজে আমরা এই ট্রিপটা কভার করেছি, এবং যেখানে যা খরচা হয়েছে সেটা আপনাদের সাথে আপডেট করতে থেকেছি। এর ওপর যদি আপনারা শপিং বা অন্য কিছু এক্সপিরিয়েন্স নেন অবশ্যই সেটা এক্সট্রা কস্টে যাবে, কিন্তু যদি আপনারা এয়ারবিএনবিতে স্টে করেন এবং আমাদের আইটিনারি ফলো করেন তাহলে কিন্তু 5 দিনে দুজনের জন্য 1000 ইউরোস ট্রিপ করা সম্ভব হবে at this time of the year. So please like, share and subscribe our videos, and don't forget to comment.